তাহলে আমরা শুরু করি। দেখো আমরা আর কথা টথা বাড়াবো না, শুরু করি, ঠিক আছে। এই অধ্যায় আছে মানবদের প্রতিরক্ষা বা ইমিউনিটি। মানবদের প্রতিরক্ষা বা তোমার ইমিউনিটি, বা এটাকে বলা হয় অনাক্রম্যতা। অনাক্রম্যতা মানে তোমার কি, মানে জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। এটা এটা কি করবে? জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, সেটাকে বলা হয় মানবদের ইমিউনিটি। যেমন ইমিউনিটি দুর্বল হলে আমরা কি দেই বলো তো? ভ্যাকসিন দেই। ইমিউনিটি দুর্বল হলে কি দেই? ভ্যাকসিন বা টিকা দেই। এই সম্পর্কে আমরা সব পড়বো বইয়ের লাস্টে, ঠিক আছে, লাস্টের দিকে। এই চ্যাপ্টারে তোমার জিনিসগুলা অনেক ইনফরমেশন, কিন্তু তোমাকে যদি একটু বুঝে বুঝে পড়তে পারো এই চ্যাপ্টার অনেক ইজি। দেখো এই চ্যাপ্টারে কি কি আছে? মানবদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, প্রথম প্রতিরক্ষা স্তর আছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর আছে, অ্যান্টিবডি আছে, টিকা আছে, স্মৃতিকোষ আছে। তবে আমরা আজকে মূলত যেগুলো পড়বো সেটা হচ্ছে আমরা এই প্রথম তিনটা পড়বো আজকে, আর তৃতীয় প্রতিরক্ষা স্তর থেকে কিছুটা ধারণা নিব আর কি, বুঝছো? প্রথম তিনটা পড়বো, আর 5, 6, 7 নম্বর টপিকস আছে আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে, নেক্সট দিন পড়বো। এখন আমি প্রতিরক্ষা সম্পর্কে প্রথমে কিছু জিনিস সম্পর্কে ধারণা দিই, কিছু জিনিস সম্পর্কে ধারণা দিই। ধরো তোমার এই এলাকাতে একটা গ্যাঞ্জাম বাজছে, প্রথমে কে আসবে বলো তো এই গ্যাঞ্জাম থামানোর জন্য? হ্যাঁ, আশেপাশে যারা আছে বা তোমার পুলিশ আসবে বা আশেপাশের লোকজন থামানোর চেষ্টা করবে, তাই তো? আচ্ছা, এইখানে যদি একটা খুন হয়ে যায় তাহলে কারা আসবে? খুন হয়ে গেলে তো পুলিশের থেকেও বড় কথা তদন্ত কর্মকর্তা আসবে, যারা তদন্ত করে, ডিবি, সিআইডি। বোঝা গেছে কারা আসবে? ডিবি পুলিশ আসবে, সিআইডি আসবে, বা ক্রাইম ব্রাঞ্চ যেগুলো আছে এগুলো আসবে। আচ্ছা, ধরো এই মারামারিতে বাইরের কোনো কান্ট্রি ইনভলভ হয়ে গেছে, তাইলে কারা কারা ইনভলভ হবে? সেনাবাহিনী আসবে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাও সেম, বোঝা গেছে? আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা 3টা স্তর আছে। কয়টা স্তর আছে? 3টি স্তর আছে। প্রতিরক্ষা ব্যবস্থার কয়টা স্তর আছে? 3টি স্তর আছে, বুঝছো? তুমি নর্মালি চিন্তা করো, আমাদের যে জীবাণু স্কিন ভেদ করে যাওয়া লাগবে না? জীবাণুগুলো স্কিন ভেদ করে কি জীবাণু যেতে পারে? অনেক ক্ষেত্রেই পারে, অনেক ক্ষেত্রেই পারে না, বোঝা গেছে? যেগুলা দুর্বল জীবাণু সেগুলা কি স্কিন ভেদ করে যাবে? যেতে পারবে না, কারণ আমাদের স্কিন আমাদের একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে। তোমরা কি পুড়ে যাওয়া রোগী দেখছো কখনো? আগুনে পুড়ে যাওয়া রোগী, আগুনে পুড়ে যাওয়া রোগী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচে না। কেন বাঁচে না বলতে পারবা? কারণ তার চামড়া পুরাটা পুড়ে গেছে, মানে কি বাইরে এত জীবাণু সব কিন্তু তার বডির ভিতরে ঢুকে যাচ্ছে। আমার কথা বুঝতে পারতেছো? বাইরে যত জীবাণু সব ঢুকে যাচ্ছে, এবং দেখবা যাদের বার্নের পেশেন্ট তাদেরকে আইসোলেট করে রাখা হয় এবং ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কারণ কি? যাতে জীবাণুর সংস্পর্শে না আসে, কারণ বাইরে মেলা জীবাণু, তুমি ভিতরে ঢুকবা তোমার কিছু হবে না, কিন্তু যে বার্নের পেশেন্ট তার ক্ষতি হয়ে যাবে। তার কি হয়ে যাবে বলো তো? ক্ষতি হয়ে যাবে, বুঝছো? ক্লিয়ার? তাহলে এই ধরনের একটা প্রতিরক্ষা স্তর। এখন ধরো স্কিন ভেদ করে জীবাণুটা ভিতরে চলে গেছে, বোঝা গেছে? জীবাণুটা ভিতরে কোথায় চলে গেছে? রক্তের মধ্যে। রক্তের মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে না? তাইলে রক্তের মধ্যে যেগুলো আছে এগুলো আমাদের কোন প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, বোঝা গেছে? আর একটা প্রতিরক্ষা স্তর আছে, সেটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে আমরা একটু পরে বলতেছি। এতটুকু ক্লিয়ার হয়েছে তো নাকি? বুঝছো 3টা প্রতিরক্ষা স্তর আছে কিভাবে? যেমন ওই যে গল্পটা বললাম আর কি, যে মারামারি বাজছে, প্রথমে কে আসছে? পুলিশ বা আশেপাশের লোকজন এসে ঠেকাইছে। তারপরে খুন হয়েছে, তোমার কে আসছে? তদন্ত কর্মকর্তা, সিআইডি, ডিবি, এরা তদন্ত করছে কেন এখানে খুন টুন হলো। তারপরে দেখা গেলো এখানে বাইরের কোনো দেশ দেখা গেলো ইনভলভ হয়ে গেছে, তাহলে কে নামবে মাঠে? সেনাবাহিনী নামবে। সেমভাবে আমাদের প্রতিরক্ষা স্তরে এই 3টা লাইন থাকে, ডিফেন্স লাইন থাকে। কয়টা ডিফেন্স লাইন? 3টা, বোঝা গেছে? আমাদের বাইরের দিকে যেগুলো আছে না, এগুলো সব আছে প্রথম প্রতিরক্ষা স্তর।
সব কি প্রতিরক্ষা স্তর? হ্যাঁ হ্যাঁ ডিম দেয় না, এটা আসলে তোমার দেয়া উচিত না, বুঝছো? পানি দেওয়া যেতে পারে, বুঝছো? না, এগুলো উচিত না, বুঝতে পারছো? এবং দ্রুত হসপিটালে নিয়ে আসতে হয়। হ্যাঁ, পুড়ে গেলে হসপিটাল হয়। এটা হচ্ছে তোমার স্কিনটাকে আমরা একটা জিনিস দিয়ে আছে তোমার স্কিনটাকে ঢেকে দেয় যাতে জীবাণু ঢুকতে না পারে, বুঝা গেছে? মানে একটা প্রোটেক্টেড লেয়ার দিয়ে দেয়, বুঝছো? এগুলো যখন তোমরা মেডিকেলে পড়বে আরও ডিটেল জানতে পারবা। তাহলে আমরা এখন আমাদের পড়াশোনায় আসি, বুঝছো? আর এক ধরনের প্রতিরক্ষা, মানে আমরা 3টা স্তর সম্পর্কে একটু আইডিয়া নিলাম। এবার প্রতিরক্ষাকে আরও 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সহজাত বা ইনেট, সহজাত বা ইনেট বা ইনবর্ন। এর মানে কি জানো? সহজাত বা ইনেট বা ইনবর্ন, যেটা আমরা জন্ম থেকে পাচ্ছি, মায়ের পেট থেকে যে প্রতিরক্ষাটা আসতেছে, জন্ম থেকে আমরা যে প্রতিরক্ষাটা পাচ্ছি সেটাই কি সহজাত, বা যেটা জন্মগত। যেটা কি জন্মগত সহজাত বা ইনেট বা ইনবর্ন, বুঝা গেছে? ক্লিয়ার আছে এতটুকু? আর একটা প্রতিরক্ষা আছে, দেখা গেলো তুমি পৃথিবীতে আসলা, কিছুদিন আগে করোনা হয়েছিল না অনেকের, করোনা। এখন করোনার বিরুদ্ধে অনেকে করোনার জয় করতে পারে না, অনেকে মারা গেছে না, মারা তো গেছে নাকি? আর যারা জয় করছে, মানে আমরা যে এখনো বেঁচে আছি না, তার মানে করোনার বিরুদ্ধে আমাদের শরীর কি তৈরি করছে বলো তো? অ্যান্টিবডি তৈরি করছে। করোনার বিরুদ্ধে কি তৈরি করছে? অ্যান্টিবডি তৈরি করছে। এখন যদি কোনো কারণে করোনা ভাইরাস আবারও আসে, আমাদের বডির কিছু হবে, কারণ ওই অ্যান্টিবডি কি করতেছে, আবার ওই করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারতেছে, বুঝতে পারছো? তাহলে এই যে প্রতিরক্ষা স্তর, এটা জন্মগত নাকি অর্জিত? অর্জিত। আমরা কি আগে থেকে পাইছি? করোনা ভাইরাস ঢুকছে, আমাদের বডি তৈরি করছে, তাহলে এটা কি তোমার অর্জিত প্রতিরক্ষা স্তর। অর্জিত প্রতিরক্ষা স্তর, বুঝা গেছে? যেটা জন্মগত না, বুঝতে অতটুকু? এখন প্রতিরক্ষা স্তরকে আরো 2টা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে স্পেসিফিক, আর একটা হচ্ছে নন স্পেসিফিক। স্পেসিফিক মানে কি বলতে পারবা কেউ? স্পেসিফিক এর বাংলা মানে কি? স্পেসিফিকের বাংলা মানে কি? নির্দিষ্ট। তুমি বাংলা মানে বোঝো, তাহলে তুমি জিনিসগুলো বুঝতে পারবে। স্পেসিফিকের বাংলা মানে কি? নির্দিষ্ট। নন স্পেসিফিকের বাংলা মানে কি? অনির্দিষ্ট। এখন আমাকে বলো, আমাদের ত্বক এটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করবে নাকি যে কোনো জীবাণুর বিরুদ্ধে কাজ করবে? যে কোনো জীবাণু। ত্বক কি চিনে রেখে দিচ্ছে যে ও ভালো এ খারাপ? ঠিক আছে, ত্বক যে কোনো জীবাণুর বিরুদ্ধেই তো আটকাচ্ছে নাকি? আটকাচ্ছে। তাহলে এটা ত্বকটা কি হবে? নন স্পেসিফিক, বুঝা গেছে? তাহলে আমাকে বলো, ত্বক জন্মগত নাকি অর্জিত প্রতিরক্ষার মধ্যে পড়বে? জন্মগত। ব্যাপারগুলো বুঝতে পারতেছো? এই জিনিসগুলো যদি বুঝে যাও তোমার চ্যাপ্টার পড়া শেষ। সত্য কথা, এই জিনিসগুলো যদি তুমি বুঝে যাও তোমার চ্যাপ্টার পড়া শেষ। আচ্ছা, এই যে করোনা ভাইরাসের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই অ্যান্টিবডি তোমার হেপাটাইটিসের বিরুদ্ধে কি কাজ করবে? হেপাটাইটিসের বিরুদ্ধে কাজ করবে। এটা শুধুমাত্র করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। তাহলে এটা স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? স্পেসিফিক। এটা আমার কথা বুঝছো? তাহলে এই যে স্পেসিফিক যে প্রতিরক্ষা, এটা জন্মগত নাকি অর্জিত? অর্জিত। এতটুকু বুঝছো কিনা বলো? তাহলে আমাকে বলো, অর্জিত প্রতিরক্ষাটা কি হবে? স্পেসিফিক। আর সহজাত প্রতিরক্ষাটা কি হবে? নন স্পেসিফিক। এতটুকু বোঝা গেছে? এতটুকু কি বুঝছো? যদি এতটুকু বুঝে থাকো তুমি অনেক কিছু বুঝে গেছো, সত্য কথা যেটা। এবার আসো, প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে? প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে কিছু ভৌত প্রতিবন্ধক আছে, কিছু রাসায়নিক প্রতিবন্ধক আছে।
প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে বলো তো? প্রথমে কিছু আছে ভৌত প্রতিবন্ধক, কিছু রাসায়নিক প্রতিবন্ধক। যেমন কি কি আছে প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে? আমরা আমাদের পরীক্ষাতে উদাহরণগুলো আসে পরীক্ষাতে, যে প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে, বা নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তর? প্রথম প্রতিরক্ষা স্তর তাহলে কি কি? ত্বক, ত্বক, তারপরে তোমার লালা, ত্বক, লালা, এই যে আমাদের যে লালা রস, বোঝা গেছে? তারপরে সেরুমেন, সেরুমেন, সেরুমেন কি আমাদের যে কানের যে খোল থাকে, বোঝা গেছে? তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণে কান পড়াইছিলাম না, ওখানে সেরুমিনাস গ্রন্থি ছিল না কর্ণকুহরের মধ্যে? কর্ণকুহরের মধ্যে সেরুমিনাস গ্রন্থি ছিল না? ওই সেরুমিনাস গ্রন্থি থেকে সেরুমেন খরিত হয়, যেটা আছে কানের খৈল যেটাকে বলতেছি আমরা, বা মোম টাইপের যেটা। হ্যাঁ, লোম, হ্যাঁ এই যে লোম, গুড, এই তুমি বুঝতেই পারতেছো আস্তে আস্তে। তাহলে ত্বক, লোম, লালা, সেরুমেন, বোঝা গেছে? তারপর সিলিয়া আছে, সিলিয়া, সিলিয়া কোথায় থাকে বলো তো? সিলিকা থাকে আছে আমাদের শ্বাসনালীতে, গলাতে থাকে, বা আমাদের এই যে নাকের এখানেও সিলিয়া থাকে, যেগুলা কি করে তোমার বলো তো? ধুলাবালি যেগুলা যায় ওগুলাকে ভিতরে যেতে দেয় না। যেমন যদি নাকের মধ্যে ধুলাবালি যায় তাহলে তোমার কি হয় বলো তো? হাসি আসে না? হাসি আসলে কি হয়? ওটা বেরোয় যায়। তারপর তোমার গলার মধ্যে যদি মুখ দিয়ে যদি কোনো ঢোকে কিছু, তাহলে কাশি আসে। ওই সিলিয়া কি করতেছে? ওই কাশির মাধ্যমে ওই ধুলাবালিটাকে বাইরে বের করে দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে এগুলো সব কি প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে, বোঝা গেছে? ত্বক, লালা, সিরুমেন, লোম, সিলিয়া, বোঝা গেছে? আরো আছে পৌষ্টিক নালীর এইচ সেল, পৌষ্টিক নালীর এইচ সেল, হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেমন আমরা যে খাবার খাচ্ছি, তাই তো? খাবারটা আমাদের ডিরেক্ট কোথায় চলে যাচ্ছে? পাকস্থলীতে। খাবারের মধ্যে যে জীবাণুগুলো থাকে এগুলোকে মেরে ফেলে কে? ব্যাকটেরিয়া। মানে এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে কে? HCl। আমাদের পাকস্থলীর যে অক্সিনটিক কোষ আছে, গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে কি আছে? অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ। কি কোষ? অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ, যেখান থেকে HCl খরিত হয়। এই HCl কি করে? জীবাণুনাশক হিসেবে কাজ করে। এটাও প্রথম প্রতিরক্ষা স্তর, বুঝা গেছে এতটুকু? তারপরে আরও একটা জিনিস আছে, যেটা আছে আমাদের রেচন জননতন্ত্র। কোন জননতন্ত্র? রেচন জননতন্ত্রে একটা ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোব্যাসিলাস। রেচন জননতন্ত্রে কি ব্যাসিলাস? একটা ব্যাকটেরিয়ার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস, যেটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? ল্যাকটিক অ্যাসিড। এখন বলো, ল্যাকটিক অ্যাসিড পিএইচ এর মান বাড়াবে নাকি কমাবে? কমাবে। অ্যাসিড পিএইচ এর মান কমাবে, অম্লধর্মী পরিবেশ তৈরি করবে। এই অম্লধর্মী পরিবেশে ব্যাকটেরিয়া বাঁচতে পারবে? পারবে না। তাহলে ওরাও কি আমাদের প্রতিরক্ষার মধ্যে আছে। এখন ধরো তুমি প্রত্যেক দিন গোসল করতেছো, বুঝা গেছে? গোসলের আমরা কি দিচ্ছি বলো তো? খার। সাবান যদি মাখাই তাহলে কি দিচ্ছি? খার দিচ্ছি না? খারটা কি করবে? অ্যাসিডিক পরিবেশকে কি করবে বলো তো? নিউট্রালাইজ করে ফেলবে। ফলে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে ওখানে খুব সহজেই বাসা বাঁধবে। এই জন্য রেগুলার সাবান দিতে হয় না, বুঝতে পারছো? রেগুলার গোসলে সাবান দিতে হয় না। দিলে কি হয়? তোমার ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো খুব সহজে ওখানে বাসা বাঁধে, তোমার অসুখ হইতে পারে। বুঝতে পারছো? ক্লিয়ার? তো কঠিন লাগছে এতটুকু? কঠিন লাগছে? আচ্ছা, এই প্রথম প্রতিরক্ষা স্তর, এটা আমাকে বলো সহজাত নাকি অর্জিত? তোমরাই উত্তর করো, সহজাত নাকি অর্জিত? ত্বক সহজাত নাকি অর্জিত? লালা সহজাত নাকি অর্জিত? লোম সহজাত নাকি অর্জিত? HCl সহজাত নাকি অর্জিত? এগুলো সব সহজাত না? তুমি জন্ম থেকেই পাইছো না এই জিনিসগুলো, তাই নাকি? এই প্রথম প্রতিরক্ষা স্তরটা কি হবে তোমার? সহজাত। এবং এটা কি হবে? নন স্পেসিফিক। গুড, এটা কি হবে? নন স্পেসিফিক। বুঝতে পারছো এতটুকু? তাইলে এবার আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যাই। ক্লিয়ার? এবার আমরা যাবো কোন প্রতিরক্ষা স্তরে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে। দেখো, আমরা সব বইয়েও যাব, আগে আমি একটু তোমাদেরকে জাস্ট কিছু ধারণা দিয়ে দিচ্ছি। আমাকে বলো, তাহলে আগের যেগুলো পড়াইছি তোমার কি মুখস্থ করা লাগবে? কোনো শর্টকাটের দরকার আছে? তুমি যদি বেসিক জিনিসগুলো বুঝছো, পরীক্ষা হলে এমনি জায়গায় আসতে পারবা। এবার হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর।
আমাদের জীবাণু এই প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে দেহের ভিতরে চলে গেছে। দেহের ভিতরে কোথায় যাবে? রক্তের মধ্যে প্রবেশ করবে। কোথার মধ্যে প্রবেশ করবে? রক্তের মধ্যে প্রবেশ করবে। প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে রক্তের মধ্যে চলে গেছে। তাহলে রক্তের মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো কি করবে? আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করবে, ওই জীবাণুটাকে নষ্ট করে ফেলবে। বোঝা গেছে? রক্তের মধ্যে কিছু প্রোটিন থাকে, কিছু প্লাজমা প্রোটিন থাকে, তোমরা পড়ছো রক্ত রসের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে। আবার কিছু রক্তকণিকা থাকে, কিছু রক্তকণিকা থাকে যেগুলো আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা পালন করতেছে। তাহলে সেই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি আছে? যেমন প্রথমে আছে ফ্যাগোসাইট কোষ। কি আছে? ফ্যাগোসাইট কোষ। ফ্যাগোসাইট কোষ এই সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। ফ্যাগোসাইট কোষ কারা বলো তো? ফ্যাগোসাইট কোষ কারা? ফ্যাগোসাইটোসিস করতেছে। কারা ফ্যাগোসাইটোসিস হিসেবে কাজ করে বলো তো? নিউট্রোফিল, মোনোসাইট। হ্যাঁ, নিউট্রোফিল আর মোনোসাইট মানে আমাদের ডাব্লিউবিসি গুলো আসলে ফ্যাগোসাইট কোষ হিসেবে কাজ করে। ডাব্লিউবিসির মধ্যে কারা কারা? আমাদের নিউট্রোফিল, তারপরে আছে মোনোসাইট, নিউট্রোফিল, মোনোসাইট। আর মোনোসাইটের পরিবর্তিত রূপ আছে ম্যাক্রোফেজ। আমাদের মোনোসাইট থেকে পরিবর্তিত রূপ কি? ম্যাক্রোফেজ। বুঝা গেছে? মোনোসাইটটা তো আমাদের রক্তে থাকে। এই মোনোসাইটটা যখন আমাদের দেহের বিভিন্ন টিস্যুতে যায়, অঙ্গে যায়, তখন সেটার নাম হয় ম্যাক্রোফেজ। এবং ম্যাক্রোফেজ মোনোসাইট থেকে আকারে বড় হয়, বুঝছো? 5 গুণ বড় হয়। ক্লিয়ার? যেমন তোমরা যকৃতের ম্যাক্রোফেজের নাম অলরেডি জানো, কাফ্ফার কোষ। তারপরে মস্তিষ্কের ম্যাক্রোফেজ, এটাও আমি পড়াইছিলাম, মাইক্রোগ্লিয়া। ম্যাক্রো না, মাইক্রোগ্লিয়া পড়াইছিলাম না? ওই যে মস্তিষ্কের ম্যাক্রোফেজ, সমন্বয় নিয়ন্ত্রণ পড়ানোর সময়। তারপরে তুমি অস্থি, আমাদের যে হাড্ডির যে ম্যাক্রোফেজ, সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট। হাড্ডির ম্যাক্রোফেজগুলো কি? অস্টিওক্লাস্ট। ক্লিয়ার? তাহলে ফ্যাগোসাইট কোষ সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি, আমরা ডিরেক্ট করব। আচ্ছা, ফ্যাগোসাইট কোষ কোন জীবাণুকে ধ্বংস করে? কঠিন জীবাণু নাকি তরল জীবাণু? ফ্যাগোসাইট প্রক্রিয়ায় কি ভক্ষণ হয়? কঠিন। আর তরল ভক্ষণ করে কোন প্রক্রিয়ায় বলো তো? পিনোসাইটোসিস প্রক্রিয়ায়। পিনোসাইটোসিস প্রক্রিয়ায়। আচ্ছা, তাহলে এরপরে আসি আমরা ইন্টারফেরন। কি সম্পর্কে পড়ব? ইন্টারফেরন। এখন আমাকে বলো, ইন্টারফেরন সম্পর্কে কি জানো? ইন্টারফেরন সম্পর্কে কেউ কিছু জানো? আচ্ছা, খুব জিনিসটা বোঝো। ধরো এই একটা কোষ, বোঝা গেছে? এই কোষটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে। কি দিয়ে আক্রান্ত হয়েছে? ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে। এটা ধরো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে। বোঝা গেছে? এই ভাইরাস আক্রান্ত কোষ থেকে কিছু রাসায়নিক কিছু প্রোটিন খরিত হয়। কি খরিত হয়? কিছু প্রোটিন খরিত হয়। বোঝা গেছে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে কিছু প্রোটিন খরিত হচ্ছে। বোঝা গেছে? এই যে প্রোটিন, এই প্রোটিনগুলো আছে গ্লাইকোপ্রোটিন। এই প্রোটিনগুলো কি প্রোটিন বলো তো? গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে প্রতিরক্ষামূলক গ্লাইকোপ্রোটিন। এটার নামই হচ্ছে ইন্টারফেরন। বুঝা গেছে? তাইলে যে ভাইরাস আক্রান্ত কোষ বলো বা ক্যান্সার আক্রান্ত কোষ বলো, বোঝা গেছে? এই কোষগুলো থেকে আমাদের কিছু প্রতিরক্ষামূলক প্রোটিন খরিত হয়। কি খরিত হয়? প্রতিরক্ষামূলক প্রোটিন, গ্লাইকোপ্রোটিন খরিত হয়, যেগুলোকে আমরা বলতেছি ইন্টারফেরন। এখন বলো, এই ইন্টারফেরন এই কোষকে বাঁচাবে না? এর আশেপাশে আরো অনেকগুলা কোষ আছে না? বোঝা গেছে? এই গ্লাইকোপ্রোটিন কি করবে? এই কোষগুলোর কাছে চলে আসবে। কেন চলে আসবে? যাতে ভাইরাস এই কোষগুলোকে আর আক্রমণ করতে না পারে, বা ভাইরাস এই কোষগুলোতে বিস্তার না ঘটাতে পারে। ভাইরাসের বংশ বিস্তারকে রোধ করতেছে। তাহলে ইন্টারফেরন কি করে? মূলত কি কাজ করে? ভাইরাসের বংশ বিস্তার রোধ করে। খুব গুরুত্বপূর্ণ, ভাইরাসের বংশ বিস্তার রোধ করে। ভাইরাসের বংশ বিস্তার রোধ করে। ইন্টারফেরন কি কাজ করে? ভাইরাসের বংশ বিস্তার রোধ করে।
ইন্টারফেরন হচ্ছে এক ধরনের প্রতিরক্ষামূলক গ্লাইকোপ্রোটিন যা ভাইরাসের বংশবিস্তারকে রোধ করে, এবং এটা কোথা থেকে খরিত হচ্ছে? কোনো আক্রান্ত কোষ থেকে খরিত হচ্ছে। ক্লিয়ার সাথেটুকু বুঝছো? আচ্ছা, এরপরে আসি কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম এটা কি জিনিস? এটা 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি। এটা কয় ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি? 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি। 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি। কমপ্লিমেন্ট সিস্টেম কয় ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি? 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি। এমসিকিউতে আসতে পারে, বুঝতে পারছো? এর কাজ কি? এ কিন্তু জীবাণুকে মারে না, বুঝা? দেখবা এলাকায় অনেক টিম থাকে, কিছু টিম থাকে না, দেখা গেলো 5-8-10 জনের একটা গ্রুপ থাকে এলাকায়, যারা কি কাজ করে? এলাকায় কোনো খারাপ কাজ হলে ওটা থামানোর চেষ্টা করে, বোঝা গেছে? বা পুলিশকে খবর দেয় যে এখানে একটা ঝামেলা আছে, আপনারা আসেন। ওরা কিন্তু নিজেরা কিন্তু কোনো যায় মিটমাট করার চেষ্টা করে না আর কি, বোঝা গেছে? নিজেরা মিটমাট চেষ্টা করে, ওরা জাস্ট বলতে পারে যে মারামারি করে না এসে, বা বেশি ঝামেলাগুলো এরা কাকে কল দেয়? কাকে কল দিবে? পুলিশকে, বোঝা গেছে? এখানে পুলিশ আসছে কি? আমাদের যে ম্যাক্রোফেজ যারা জীবাণু ভক্ষণ করে, বা অ্যান্টিবডি যারা জীবাণুকে মেরে ফেলে, বুঝছো? তাহলে এই কমপ্লিমেন্ট সিস্টেম কয় ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি? 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি। ক্লিয়ার আছে এতটুকু? আচ্ছা, তাহলে এগুলো পারবা কিনা বলো? তাইলে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি পড়লাম? 1 নম্বরে কি কি পড়লাম বলো তো? ফ্যাগোসাইট কোষ পড়ছি, ফ্যাগোসাইট কোষ পড়ছি। তারপরে কি পড়ছি? ইন্টারফেরন পড়ছি, ইন্টারফেরন পড়ছি। তারপরে কি পড়ছি বলো তো? কমপ্লিমেন্ট সিস্টেম পড়ছি। আরো 3টে আছে, বুঝা গেছে? এরপরে আসি, একটা আছে সহজাত মারণ কোষ। কি মারণ কোষ? সহজাত মারণ কোষ, সহজাত মারণ কোষ বা এনকে সেল। এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল, এটা হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট। এটা কি? এক ধরনের লিম্ফোসাইট। এটা হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট, মনে থাকবে? সহজাত মারণ কোষ বা এনকে সেল, এটা কি? এক ধরনের লিম্ফোসাইট। তোমরা লিম্ফোসাইট বলো তো অদানাদার শ্বেত রক্তকণিকা নাকি দানাদার শ্বেত রক্তকণিকা? অদানাদার শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, আলিম। আদে অ্যাগ্রানুলোসাইট, লিদে লিম্ফোসাইট, মদে মনোসাইট। এই যে দেখছো, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তুমি পরীক্ষার হলে ভুল করে আসতে পারো। তুমি জাস্ট মনে রাখবা ফিল যেগুলো থাকে সেগুলো দানাদার। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলো দানাদার। ফিল, তুমি দানাগুলো ফিল করতে পারো না, তাহলে ফিল আসছে সব দানাদার। গ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর অদানাদার আছে লিম্ফোসাইট, মনোসাইট। এই সব জিনিসগুলো ভুল করা যাবে না, বুঝছো? তাইলে এই লিম্ফোসাইট কয় প্রকার জানো? 3 প্রকার। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর একটা সেই এনকে সেল বা সহজাত মারণ কোষ। এর কাজ কি? দেখো এর কাজ কি করে দেখো তো। ন্যাচারাল কিলার সেল। কিলার আছে না? কিলার কখনো কাউকে বাধা দিবে নাকি মেরে ফেলবে? মেরে ফেলবে। একটু আগে আমরা পড়ছিলাম ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয় কে? ইন্টারফেরন। এ কি কোনো বাধা দিবে? তুমি কোনো কিলারকে যদি দিয়ে ভাড়া করো, দিয়ে যেগুলো ওকে জাস্ট একটু চট থাপ্পড় মেরে আয়, ওকে চট থাপ্পড় মারার জন্য রাজি হবে? ও কি কাজ করবে? বলছে আমি এসবের মধ্যে নাই, আমাকে তুমি শুধু কিলার মানে কিল করার জন্য যদি ভাড়া করো তাহলে আমি আসি, বুঝা গেছে? 1-2টা বুলেট খরচ করবো, বুঝা গেছে? তাহলে এই ন্যাচারাল কিলার সেল এ কি করে বলো তো? ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে। ভাইরাস আক্রান্ত কোষকে, ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে। ক্যান্সার
আক্রান্ত কোষকে মেরে ফেলে। মনে থাকবে? হ্যাঁ, টিউমার মানেই ক্যান্সার। হ্যাঁ, বুঝি নাই। টিউমার মানেই তোমার ক্যান্সার, বুঝা গেছে? ওইটাই, তুমি টিউমার ক্যান্সার একই কথা, বুঝা গেছে? তোমার এখানে দেখা গেলো টিউমার লেখা, অন্য রাইটার ঠিক ক্যান্সারই লেখা আছে, বুঝা গেছে? বা অন্য জায়গায় ক্যান্সারও লেখা আছে। দেখো, টিউমার মূলত দুই প্রকার, বুঝা গেছে? একটা বিনাইন টিউমার আর একটা ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার মানে হচ্ছে ক্যান্সার যেটা মেটাস্টেসিস ঘটায়, যেটা মেটাস্টেসিস ঘটায়। তাহলে ক্লিয়ার আছে এতটুকু? তাহলে সহজাত মারণ কোষ পারবা? এ কি ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে? না, এ ভাইরাস আক্রান্ত কোষকে মেরে ফেলে, এটা ভুল করা যাবে না। এই দুইটা কিন্তু তোমার পরীক্ষাতে আসে, বেশি আসে, অনেক বেশি আসে, যে ভাইরাস আক্রান্ত কোষকে মেরে ফেলে কে? এনকে সেল। আর ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে কে? ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে কে? ইন্টারফেরন। ইন্টারফেরন কি? এক ধরনের প্রতিরক্ষামূলক গ্লাইকোপ্রোটিন, প্রতিরক্ষামূলক গ্লাইকোপ্রোটিন। তাইলে আমরা 4 নম্বর পয়েন্টে কি পড়লাম বলো তো? এনকে সেল, এনকে সেল। এরপরে আসি আমরা প্রদাহ। এরপরে আমরা কি পড়ব? প্রদাহ। প্রদাহ মানে কি কেউ বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, গরম হয়, ফুলে যায়, বোঝা গেছে? লাল হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, বোঝা গেছে? তুমি নর্মালি চিন্তা করো, এক জায়গায় তোমার কোনো কিছু কামড় দিচ্ছে, মৌমাছি টৌমাছি কামড় দিলে কি হয়? জায়গাটা কি হয় বলো তো? প্রথমে কি হয়? গরম হয়ে যায় জায়গাটা। কেন গরম হয়? কারণ ওখানে রক্ত সরবরাহ বেড়ে যায়। রক্ত সরবরাহ বেড়ে যাচ্ছে না, কারণ রক্তই তো আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে। যেখানে রক্ত বেশি সেখানে তোমার কি বেশি হবে বলো তো? তাপ বেশি হবে। আচ্ছা, যেখানে রক্ত বেশি সেইখান থেকে আমাদের রক্ত থেকে, যেখানে রক্তের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, সেখান থেকে রক্ত থেকে যে রসটা আছে বা ফ্লুইডটা আছে, ওটা কি নালিকা থেকে বাইরে চলে যায় না? সেলের মধ্যে চলে আসে না? তাহলে সেলটা ফুলে যায় না? আমরা পড়ছি না সেল ফুলে যাওয়া, বুঝা গেছে? তাহলে কোষটা ফুলে যাবে, ব্যথা হবে। আবার কি হবে? তোমার ব্যথা হবে। তাহলে ব্যথা হওয়া ভালো না খারাপ বলো তো? ব্যথা হওয়াটা ভালো। তার মানে ওই জায়গাটা তোমার কি হচ্ছে? তোমার ওই জায়গাটা তোমার ওই জীবন, হ্যাঁ, ঠিক হয়ে যাচ্ছে আর কি। ব্যথা হওয়াটা ভালো, বুঝা গেছে এতটুকু? ব্যথা হওয়া ভালো মানে ওখানে তোমার আর ঘষা মাজা করার দরকার নাই, ও নিজে নিজে ঠিক হয়ে যাবে, ওটাই বুঝাচ্ছে, বুঝছো? তাইলে প্রদাহ গেল। এরপরে আর একটা আছে জ্বর। কি আছে? জ্বর। এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ অস্ত্র, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ অস্ত্র। এই জ্বর হওয়াও আবার ভালো না খারাপ বলো তো? ভালো। আচ্ছা, আমাদের ম্যাক্রোফেজ আছে না? ধরো কোথাও কোনো জীবাণু আসছে, এই ধরো এটা একটা জীবাণু, তাহলে এখানে কে আসবে? ম্যাক্রোফেজ আসবে, বোঝা গেছে? কে আসবে? ম্যাক্রোফেজ আসবে। এই ম্যাক্রোফেজ থেকে যখন সেলের মধ্যে বা আমাদের দেহের মধ্যে তো কোনো জীবাণু প্রবেশ করে, তখন ম্যাক্রোফেজ আসে, এবং ম্যাক্রোফেজ থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস খরিত হয়। কি খরিত হয়? পাইরোজেন। কি খরিত হয়? ম্যাক্রোফেজ থেকে পাইরোজেন খরিত হয়। ম্যাক্রোফেজ থেকে কি খরিত হয়? পাইরোজেন। এই পাইরোজেন আমাদের হাইপোথ্যালামাসে যায়, মস্তিষ্কের। পাইরোজেন কোথায় যায়? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস কোন মস্তিষ্কের অংশ বলো তো? হাইপোথ্যালামাস কোন মস্তিষ্কের অংশ? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, মানে কি পশ্চাৎ মস্তিষ্ক? হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের অংশ ছিল সেরেবেলাম, পন্স, মেডুলা। তাহলে বুঝছো তোমাদের রিভিশনের দরকার আছে কিনা? এই যে পরীক্ষাটা নিচ্ছি, অ্যাটলিস্ট ভাই তুমি যতটুকু সময় পাও জাস্ট দাগানো লাইনগুলো একটু পড়ে আসা। যদি সময় বেশি থাকে তাহলে তুমি ডিটেইল পুরোটা পড়ো, সময় কম থাকলে তুমি জিস্ট জিনিসগুলো পড়ে আসো, যে জায়গাগুলো থেকে বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে। কোন জায়গা থেকে প্রশ্ন আসে? তোমার কাছে যদি প্রশ্ন ব্যাংক থাকে, বা আমি তো পিডিএফ দিয়ে দিছি, ওখানে দেখবা ম্যাট ডেটের প্রশ্ন দেওয়াই আছে পিডিএফের মধ্যে,
দিয়ে আসছে না স্লাইডের মধ্যে, ওখান থেকে তুমি সুন্দর করে দেখে নিবা এই জায়গাগুলো থেকে ম্যাথ ডেটা আসছে, মানে এই জায়গাগুলো আমি একবার একটু রিভিশন দিয়ে রাখি। তুমি এখন একটু রিভিশন দিয়ে রাখো, তোমার মনে থাকার দরকার নাই। তোমার যখন অ্যাডমিশন শুরু হবে তখন যখন আবার পড়তে যাবা তখন এই জিনিসগুলো যে একবার যে প্রথম পড়তেছে তার কাছে একদম নতুন, কিন্তু তোমার কাছে এই জিনিসগুলো নতুন মনে হবে না, তখন মনে পড়বে। এটাই আছে তোমাদের কে কই রাখবে। বুঝতে পারছো এতটুকু? তাইলে ম্যাক্রোফেজ থেকে পাইরোজেন খরিত হয়, পাইরোজেন হাইপোথ্যালামাসে যে কি করবে বলো তো, আমাদের দেহের তাপমাত্রা বাড়াই দিবে, দেহের স্বাভাবিক তাপমাত্রা বাড়াই দেবে, জ্বর হবে। অধিক তাপমাত্রায় ব্যাকটেরিয়াগুলো বাঁচতে পারে না, ফলে কি মারা যাবে। বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, ফ্যাগোসাইট কোষ, ইন্টারফেরন, কমপ্লিমেন্ট সিস্টেম, এনকে সেল, প্রদাহ, জ্বর। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে একটু পড়ি, জাস্ট অল্প একটু ধারণা নিব। আচ্ছা, তার আগে আমাকে বলো তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এটা সহজাত নাকি অর্জিত? দ্বিতীয় সহজাত। কারণ আমাদের রক্তের মধ্যে যে ইন্টারফেরনগুলো আছে, ফ্যাগোসাইট কোষগুলো আছে, এগুলা কি তোমার জন্মগতভাবে বাঁচতো না? তাইলে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এটাও তোমার কি হবে বলো তো, সহজাত বা জন্মগত। আর এটা স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক, যে কোনো জীবাণুর বিরুদ্ধেই কাজ করবে। আর তৃতীয় প্রতিরক্ষা স্তর কোনটা? একটু আগে আমি তোমাকে পড়াইছিলাম, করোনা ভাইরাস আসছে। কোন ভাইরাস আসছে? করোনা ভাইরাস। তোমার বডি করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে। কি তৈরি করছে? অ্যান্টিবডি তৈরি করছে। বুঝা গেছে? তাহলে এটা কি স্পেসিফিক? এই অ্যান্টিবডিটা পরবর্তীতে যদি আবার করোনা ভাইরাস আক্রমণ করে তোমার বডির কোনো ক্ষতি করতে পারবে? মানে অ্যান্টিবডি কি ওই জীবাণুকে আবার মেরে ফেলতে পারতেছে। তার মানে এই তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে লিম্ফোসাইট আছে। কি আছে? লিম্ফোসাইট। কেন লিম্ফোসাইট? কারণ লিম্ফোসাইট কি তৈরি করে বলো তো? লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। আমাদের বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট আছে না? বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। বুঝা গেছে? বি লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাইলে তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে অ্যান্টিবডি আছে। আর কি আছে? স্মৃতিকোষ। ওই যে মনে রাখতেছে, পরবর্তীতে যদি ওই জীবাণু আবার আক্রমণ করে তখন কি ওটাকে বাধা দিবে, ওটাকে মেরে ফেলবে। তাহলে কি হবে? স্মৃতিকোষ। এই স্মৃতিকোষও লিম্ফোসাইট জাতীয়। স্মৃতিকোষও কি জাতীয়? লিম্ফোসাইট জাতীয়। অ্যান্টিবডিও আমাদের লিম্ফোসাইট থেকে তৈরি হয়। অ্যান্টিবডিও আমাদের কোথা থেকে তৈরি হয়? লিম্ফোসাইট থেকে তৈরি হয়। ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তাইলে আমরা জাস্ট একটু রিক্যাপ করি। বুঝছো? একটু রিক্যাপ করি। প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি ছিল? ত্বক ছিল, লোম ছিল, সিলিয়া ছিল, কানের সেরুমেন ছিল, তাই তো? তারপরে পৌষ্টিক নালীর এইচ সেল ছিল, রেচন জননতন্ত্রের ল্যাকটিক অ্যাসিড ছিল। ছিল কিনা বলো? এই মেন পয়েন্টগুলো তোমরা জানো না? অলরেডি জানো। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি পড়লাম? ফ্যাগোসাইট কোষ পড়লাম, ইন্টারফেরন পড়লাম, কমপ্লিমেন্ট সিস্টেম পড়লাম, তাই তো? প্রদাহ পড়লাম, জ্বর পড়লাম। ক্লিয়ার? তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি পড়লাম? লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। এখন তোমার পরীক্ষাতে যদি আসে কোনটা প্রথম প্রতিরক্ষা স্তর, কোনটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, কোনটা তৃতীয় প্রতিরক্ষা স্তর, পারবা কিনা? গুড। আচ্ছা, আমাদের পড়া মোটামুটি অনেকখানি শেষ। আচ্ছা, এবার আসি আমাদের প্রতিরক্ষার সাথে জড়িত যে অঙ্গগুলা থাকে সেই অঙ্গগুলোকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। প্রতিরক্ষার সাথে জড়িত অঙ্গগুলোকে আমরা কি বলবো? লিম্ফয়েড অঙ্গ বলবো। প্রতিরক্ষার সাথে জড়িত অঙ্গগুলোকে আমরা কি বলতেছি? লিম্ফয়েড অঙ্গ বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর লিম্ফয়েড অঙ্গ কি কি আছে? লিম্ফয়েড অঙ্গ কি কি আছে? থাইমাস গ্রন্থি। কোন গ্রন্থি? থাইমাস গ্রন্থি। মনে রাখ, এই আমাকে বলো থাইমাস গ্রন্থির ক্ষরণ কাল আজীবন নাকি আজীবন না?
অস্থায়ী, আজীবন না। সমন্বয় নিয়ন্ত্রণে পড়াইছিলাম। এবং এটা কোথায় থাকে? শ্বাসনালীতে থাকে, থাইমাস গ্রন্থি। ওই যে থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, এগুলো সব শ্বাসনালীতে থাকে, পড়ানো হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো, লিম্ফোসাইট কোথায় তৈরি হয়? আমাদের দেহে লিম্ফোসাইট কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায় তৈরি হয়। আমাদের অস্থিমজ্জা থেকে কি তৈরি হয় বলো তো? অস্থিমজ্জা থেকে তোমার লিম্ফোসাইট তৈরি হয়। এরা তো জানো অস্থিমজ্জা থেকে কি তৈরি হয়? লিম্ফোসাইট তৈরি হয়। কিন্তু এটা পরিণত হয়, ম্যাচিউর হয়, বা এরা ট্রেনিং নেয়। বোঝা গেছে? ট্রেনিং নেয়, অস্থিমজ্জাতে না। বোঝা গেছে? যেমন টি লিম্ফোসাইট তৈরি হচ্ছে অস্থিমজ্জায়। টি লিম্ফোসাইট তৈরি হয় কোথায় বলো তো? অস্থিমজ্জায়। কিন্তু এরা ট্রেনিং নেয় থাইমাস গ্রন্থিতে। ট্রেনিং নেয় কোথায়? পরিণত হয় কোথায়? থাইমাস গ্রন্থিতে। এই জন্য এর নাম টি লিম্ফোসাইট। বুঝা গেছে? আর একটা বি লিম্ফোসাইট আছে না বলো তো? আর একটা কি লিম্ফোসাইট আছে? বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট অস্থিমজ্জাতেই তৈরি হয়, আবার অস্থিমজ্জাতেই এরা ম্যাচিউর হয়। বুঝতে পারছো? এই জন্য এর নাম হচ্ছে বি লিম্ফোসাইট, কারণ এটা বোন ম্যারোতে এরা ম্যাচিউর হয়। বুঝা গেছে? বা ট্রেনিং নেই। এ বাদে বাকি যত লিম্ফোসাইট আছে সব টি লিম্ফোসাইট, অন্যান্য অর্গানে ম্যাচিউর হয়। ক্লিয়ার? এবার আসি অ্যাডিনয়েড গ্রন্থি। অ্যাডিনয়েড গ্রন্থি থেকে বাচ্চাদের নাসিকা নালীর পিছনে থাকে। কোথায় থেকে? হ্যাঁ, দেখবা ওই যে তোমার অ্যাডিনয়েড গ্রন্থি ফুলে গেলে, তোমরা মানে শ্বসন অধ্যায়ে পড়ছো মনে হয়, তোমার সাইনোসাইটিস বা তোমার আর কি পড়ছো ওখানে, ওটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস পড়ছো না? ওখানে একটা কথা লেখা ছিল, অ্যাডিনয়েড গ্রন্থি ফুলে গেলে বাচ্চাদের এই সমস্যাগুলো হতে পারে, গলা ব্যথা হতে পারে, জ্বর হতে পারে। বুঝছো? আচ্ছা, এবার আসো অ্যাপেন্ডিক্স। বলো অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? হ্যাঁ, ক্ষুদ্রান্তে নাকি বৃহদন্ত্রে? বৃহদন্ত্রে। বৃহদন্ত্রে কোথায় থাকে? সিকামে থাকে। সিকামের উপবৃদ্ধিকে বলা হয় অ্যাপেন্ডিক্স। তাহলে দেখো অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের প্রতিরক্ষায় সহায়তা করে। অ্যাপেন্ডিক্স কোথায় সহায়তা করে? প্রতিরক্ষায় সহায়তা করে। এবার রক্তনালী আছে, অস্থিমজ্জা আছে, এগুলা জাস্ট রিডিং দিতে পারো একটু। প্লিহা খুব গুরুত্বপূর্ণ। প্লিহা, প্লিহা, প্লিহায় আমাদের আরবিসি গুলা ভেঙে যায়, পড়ছো না? আরবিসি ভাঙে কোথায়? যকৃতার প্লিহাতে। বুঝা গেছে? এই প্লিহাকে বলা হয় ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়, পরীক্ষাতে আসতে পারে। তুমি প ফ দিয়ে মনে রাখবা, প প্লিহা, ফ ফিল্টার। ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয় কাকে? প্লিহাকে। প প্লিহা, ফ ফিল্টার। এটা হচ্ছে মানবদের সব থেকে বড় রসিকা গ্রন্থি। রিডিং দিতে পারো। টনসিল, টনসিল থাকে কোথায়? আমাদের গ্রীবার পিছন দিকে। বুঝা গেছে? আচ্ছা, টনসিল ফুলে যাওয়া ভালো না খারাপ? কেন ফুলে যায় টনসিল বলতে পারবা? যখন ওখানে জীবাণু যায় তখন ওখানকার যে লিম্ফোসাইটগুলো আছে না, লিম্ফোসাইটগুলো বেশি বেশি পরিমাণ ম্যাচিউর হবে। বেশি বেশি পরিমাণ ম্যাচিউর হওয়া মানে কি? বেশি বেশি পরিমাণ ওখানে থাকবে, থাকলে কি টনসিল অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। বুঝতে পারছো? মানে টনসিলের যদি প্রদাহ হয় তাকে বলে টনসিলাইটিস। টনসিলাইটিস হলে ওখানে জীবাণু যাচ্ছে, ওখানে জীবাণু বেশি থাকা মানে কি? ওখানে আমাদের লিম্ফোসাইটও বেশি বেশি ম্যাচিউর হবে, আর বেশি বেশি লিম্ফোসাইট ম্যাচিউর হওয়া মানে কি? টনসিলটা বড় হয়ে যাচ্ছে। বুঝছো? এবার আর কি আছে? লসিকা গ্রন্থি আছে, লসিকা নালী আছে, পেয়ার প্যাচ, এটা জানতে হবে। পেয়ার প্যাচ এটা কোথায় থাকে? পেয়ার প্যাচটা থাকে ক্ষুদ্রান্তে। পেয়ার প্যাচ কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে। এটাও এক ধরনের লসিকা গ্রন্থি। এটাও কি এক ধরনের লসিকা? মানে হচ্ছে তোমার এটাও আমাদের ওই লিম্ফোসাইট তৈরিতে সহায়তা করতেছে, মানে ম্যাচিউর হতে সহায়তা করতেছে। টি লিম্ফোসাইট ম্যাচিউরেশনে সহায়তা করতেছে আমাদের পেয়ার প্যাচ। অ্যাপেন্ডিক্স, টনসিল, প্লিহা এগুলো সব আমাদের টি লিম্ফোসাইট ম্যাচিউরেশনে সহায়তা করে। বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু এখানে কি হয়? লিম্ফোসাইটগুলো ম্যাচিউর হয়। আর লিম্ফোসাইটগুলো কি করবে? আমাদের অ্যান্টিবডি তৈরি করবে। হ্যাঁ, ম্যাচিউর হয় আছে তোমার অন্যান্য এই সব, হ্যাঁ এই সব অর্গানগুলোতে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা,
আচ্ছা, এইগুলো আমি অলরেডি পড়াই দিছি কিছু জিনিস, আর যা আছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে আর আলোচনা করব না। এই যে এনকে সেল টেল এগুলো আমি এখন আর এই ক্লাসে আলোচনা করব না। এগুলো এখন আলোচনা করব না, এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, দরকার নাই। টি সেল বি সেল সম্পর্কেও এখন তোমরা পারবা না, নেক্সট ক্লাসে আলোচনা করলে পারবা। আচ্ছা দেখো, আমরা এই জিনিসটা পড়াইছি না, নন স্পেসিফিক আর স্পেসিফিক পড়াইছি না। নন স্পেসিফিক কারা বলো তো? তৃতীয় নাকি প্রথম দ্বিতীয়? নন স্পেসিফিক প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। প্রথম প্লাস দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা কি হবে তোমার? নন স্পেসিফিক। আর তৃতীয়টা কি হবে তোমার? স্পেসিফিক। ওকে, আর কি পড়াইলাম বলো তো এর সাথে? এটা কি? প্রথম দুইটা কি? সহজাত। প্রথম দুইটা কি? সহজাত। আর তৃতীয়টা কি? অর্জিত। এটুকু মনে রাখতে পারবা? ঠিক আছে, এবার আসো এই জায়গাটা। আমরা যা যা পড়াইছি এই জিনিসগুলোই আমরা বই থেকে আজকে আপাতত দেখব। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর কি? দেখো, নন স্পেসিফিক। এর মধ্যে রাসায়নিক আছে বলো তো? রাসায়নিক জিনিসপত্র আছে, এইচ সেল আছে, তারপরে তোমার লাইসোজাইম আছে, এনজাইম না, লাইসোজাইম আছে, তারপর ল্যাকটিক অ্যাসিড আছে। হ্যাঁ, লালাতে লাইসোজাইম থাকে, লালাতে লাইসোজাইম থাকে। তারপরে আমাদের ল্যাকটিক অ্যাসিড, এগুলো কি রাসায়নিক না? আছে। তারপরে প্রতিবন্ধক আছে, আছে না? ত্বক, সিলিয়া, লোম, এগুলো কি? প্রতিবন্ধক। আচ্ছা, এবার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এরা কি? নন স্পেসিফিক। এদের মধ্যেও কি থাকে? কোষীয় এবং রাসায়নিক প্রতিরক্ষা থাকে। কোষীয় কোনগুলা? ওই যে আমাদের ফ্যাগোসাইট কোষ, এগুলা কি? কোষীয় না? আর কিছু রাসায়নিক উপাদান থাকে, যেমন ইন্টারফেরন, তাই তো, কমপ্লিমেন্ট সিস্টেম, এগুলো সব রাসায়নিক উপাদান। বুঝা গেছে? আর তৃতীয় প্রতিরক্ষা স্তরটা আমাদের অর্জিত প্রতিরক্ষা স্তর, অলরেডি পড়ানো শেষ। এবার আসো প্রথম প্রতিরক্ষা স্তর। দেখো, এবার ত্বক সম্পর্কে আমরা একটু পড়ব। ত্বক, ত্বক কি? এটা একটা, আচ্ছা, মানবদেহের সব থেকে বড় অর্গান ত্বক, একটু লিখে রাখো। মানবদেহের সবচেয়ে বড় অর্গান ত্বক, সবচেয়ে বড় অঙ্গ। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? ত্বক। ঠিক আছে, ত্বক আছে কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে, মানে ব্যারিয়ার হিসেবে কাজ করে। এটা কেরাটিনময়। এটা কিময়? কেরাটিনময়। এখন আমাকে বলো, এই যে কেরাটিন, এটা কি বলো তো? কেরাটিনটা কি? কে বলতে পারবা? কেরাটিনটা কি? আমাদের ত্বক কেরাটিন দিয়ে গঠিত। এই কেরাটিনটা কি? হোয়াট ইজ কেরাটিন? এটা হচ্ছে এক ধরনের গাঠনিক প্রোটিন। কেরাটিন কি? এক ধরনের গাঠনিক প্রোটিন। কেরাটিন, কোলাজেন, এগুলো কি ধরনের প্রোটিন? গাঠনিক প্রোটিন। এই কোষ শ্বসন পড়াইছি না অমিতাভ? কোষ শ্বসন পড়াইছি না? ওখানে কেরাটিন ছিল না? গাঠনিক প্রোটিন। কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, স্ক্লেরোটিন, এগুলো সব কি ধরনের প্রোটিন? গাঠনিক প্রোটিন। তাহলে এই কেরাটিন থাকে কোথায়? আমাদের ত্বকে থাকে, আমাদের চুলে থাকে, কেরাটিন থাকে। আচ্ছা, এটা বায়ুরোধী। ত্বক দেখি বাতাস ঢুকতে পারে বলো তো? বাতাস ঢুকতে পারে না। জলাভেদ্য, জলা অভেদ্য মানে কি? ওয়াটারপ্রুফ। ত্বকের ভিতর থেকে কি পানি ঢুকতে পারে? পানি ঢুকতে পারে না। অধিকাংশ পদার্থের প্রতি কি? অভেদ্য মানে ঢুকতে পারবে না। ক্লিয়ার? এবং ত্বক সবসময় কি হয়? প্রতিস্থাপিত হয়। ত্বক সবসময় কি হয়? প্রতিস্থাপিত হয়। এবং এটার পিএইচ কত? অ্যাসিডিক পিএইচ। ত্বকের পিএইচ কত? অ্যাসিডিক পিএইচ। আমাদের ত্বকে দুই ধরনের গ্রন্থি থাকে। ত্বকে কয় ধরনের গ্রন্থি থাকে? দুই ধরনের, একটা সোয়েট গ্ল্যান্ড আর একটা সিবেসিয়াস গ্ল্যান্ড। এখান থেকে ঘাম হয়, তেল হয়। বুঝা গেছে? এবং এইগুলা পিএইচ আছে অ্যাসিডিক পিএইচ। এবং আমাদের ত্বকের পিএইচ কত জানো? 3 থেকে 5। ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। এবং এখানে ঘাম গ্রন্থি আছে, শ্বেত গ্রন্থি আছে না? এবং এখানে এক ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। অ্যান্টিবায়োটিকের নাম আছে ডার্মিসাইডিন। ডার্মিসাইডিন। ডার্ম মানে কি বলতো? ত্বক।
তাহলে ত্বক থেকে যে অ্যান্টিবায়োটিক পাবো সেটার নাম কি? ডার্মিসাইডিন। বুঝতে পারছো? এখন বলো অ্যান্টিবায়োটিক মানে কি? অ্যান্টি মানে কি? বিপরীত। বায়োটিক মানে কি? ব্যাকটেরিয়া। মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতেছে অ্যান্টিবায়োটিকটা। কার বিরুদ্ধে কাজ করবে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। ক্লিয়ার আছে এতটুকু? এবার আসো লোম। লোম কি করে বলো তো? ধুলা ময়লা আটকে দেয়। লোম কি করে? ধুলা ময়লা আটকে দেয়। সিলিয়া, সিলিয়া এটা কোথায় থাকে বলো তো? আমাদের শ্বাসনালীতে থাকে। শ্বাসনালীতে থাকে, ওই যে মিউকাস ঝিল্লিতে থাকে। বোঝা গেছে? এটা কি করে বলো তো? এই যে দেখো, হাসি কাশি থুতু হিসেবে বহির্গত হয়। আমি যেটা অলরেডি পড়াইছি না অলরেডি? আচ্ছা, এবার আসো অশ্রু এবং লালা। দেখো আমাদের এই যে চোখের যে পানি, তাই তো, তারপরে এই যে লালা রস, বোঝা গেছে? চোখের পানি লালা রস, তারপরে যে নাক থেকে যে রসটা বেরোচ্ছে আর কি, বোঝা গেছে? এর মধ্যে একটা এনজাইম থাকে, এনজাইমের নাম হচ্ছে লাইসোজাইম। এনজাইমটার নাম কি? লাইসোজাইম। এই যে দেখো, এটা মেডিকেল ওয়ার্ডস, সেটার নাম কি? লাইসোজাইম। এটা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে? ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। ক্লিয়ার? সেরুমেন, সেরুমেন পড়াইছি অলরেডি। দেখো বহিকর্ণের কোথায় থাকে বলো তো? কর্ণকুহর। এই যে গর্তটা, কুহর মানে গর্ত বা অডিটরি মিটাস। বহিকর্ণের কর্ণকুহর বা বহিকর্ণের তিনটা অংশ ছিল তোমরা জানো: পিনা, কর্ণকুহর, কর্ণপট। পিনা বা কর্ণছত্র, তারপরে কর্ণকুহর বা অডিটরি মিটাস, কর্ণপট বা টিম্প্যানিক মেমব্রেন। এই যে কর্ণকুহর, এই কর্ণকুহরে আমাদের সেরোমিনাস গ্রন্থি থাকে এবং এখান থেকে হলদে বাদামি রঙের মোমের মতো পদার্থ থাকে। হলদে বাদামি বর্ণের মোমের মতো পদার্থকে কি বলে? সেরোমেন বলে। এটা আমাদের জীবাণুনাশক হিসেবে কাজ করে, যেটাকে আমি যে কানের খৈল বলতেছি আমরা। এবার দেখো পৌষ্টিকনালীর অ্যাসিড, আমরা অলরেডি পড়েই ফেলছি। এটা পাকস্থলীর শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় বিনষ্ট হয়। রেচন জননতন্ত্রের অ্যাসিড কি অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। কই গেল ল্যাকটিক অ্যাসিড? রেচন জননতন্ত্রের ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিড। বুঝা গেছে? এক্সট্রা দুইটা আছে যেটা আমি বলি না, একটা আছে মাইক্রোবায়োম, একটা কি? মাইক্রোবায়োম। এটার মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র, বায়োম মানে কি? অণুজীব। আমাদের বডিতে কিছু সহজীবী বা মিথজীবী ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের দেহের কোনো ক্ষতি করে না। বুঝা গেছে? এখন তুমি যদি হুদাই, তোমার শরীরের কোনো সমস্যা নাই, তুমি যদি হুদাই অ্যান্টিবায়োটিক খাও, তাহলে ওই মিথজীবী ব্যাকটেরিয়াগুলো কি বাঁচতে পারবে? মারা যাবে। এর ফলে কি হবে? ওই জায়গায় কে আসবে বলো তো? ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আসবে, তোমার শরীরে বাসা বাঁধবে। তাহলে এই মাইক্রোবায়োম ভালো না খারাপ? ভালো। বুঝতে পারছো? আচ্ছা, মলত্যাগ আর বমি। মলত্যাগ, বমি, এবং মলত্যাগ এবং বমির মাধ্যমেও কি অনেক অণুজীব দেহ থেকে বাইরে চলে যায়। অনেক অণুজীব কি করে? দেহ থেকে বাইরে চলে যায়। তাহলে পারা যাবে প্রথম প্রতিরক্ষাস্ত্রের মধ্যে কি কি আছে? খুব বেশি কঠিন? কোনো শর্টকাট লাগবে? শর্টকাট লাগবে? ঠিক আছে। এবার আসলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এটাও এই যে নন স্পেসিফিক এবং সহজাত। এর মধ্যে কোষীয় আর রাসায়নিক থাকে, উপাদান থাকে। কোষীয় উপাদান থাকে আর কি উপাদান থাকে? রাসায়নিক উপাদান থাকে। এবার দেখো ফ্যাগোসাইট কোষ। ফ্যাগোসাইট কোষ কে কে? ফ্যাগোসাইট কোষ নিউট্রোফিল, ম্যাক্রোফেজ পড়াইছি না? আচ্ছা, ম্যাক্রোফেজ কি করে? নির্দিষ্ট টিস্যুতে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু গ্রাস করে। তবে ম্যাক্রোফেজ পুরানো রক্তকণিকা, মৃত টিস্যু মানে আবর্জনা খেয়ে ফেলে। ম্যাক্রোফেজ কি খেয়ে ফেলে? আবর্জনা খেয়ে ফেলে। এই জন্য এটাকে বলা হয় ধাঙর কোষ। ম্যাক্রোফেজকে কি বলা হয়? ধাঙর কোষ বলে। ধাঙর মানে কি? তোমার ওই আবর্জনা খেয়ে ফেলাকে বলা হচ্ছে। বুঝা গেছে? ক্লিয়ার? এরপরে সহজাত মারণ কোষ বা এনকে সেল। এটা কি জাতীয় পদার্থ? লিম্ফোসাইট জাতীয় পদার্থ। এটা কি জাতীয় পদার্থ? লিম্ফোসাইট জাতীয় পদার্থ। এখন এটা কি করে জানো? সহজাত মারণ কোষ, ধরো এই একটা জীবাণু, বুঝা গেছে? সহজাত মারণ কোষ এসে কি করবে জানো? ধরো এটা আছে তোমার এনকে সেল। এ কি করবে? এর কোষ ঝিল্লিকে ছিদ্র করবে। এর কোষ ঝিল্লিকে কি করবে বলো তো? ছিদ্র করবে। ছিদ্র করে এর মধ্যে কি ঢুকাবে বলো তো? পানি বা কোনো বিষাক্ত উপাদান ঢুকাবে। ঢুকালে
এই জীবাণু কি আর বাঁচতে পারবে? কোষ ঝিল্লি ছিদ্র করা মানেই তো অর্ধেক শেষ। বুঝা গেছে? দেখো এটাই এর প্লাজমা ঝিল্লিকে নষ্ট করে দেয়। দেখো লেখা আছে এর প্লাজমা ঝিল্লি কি করে দেয়? নষ্ট করে দেয় এনকে সেল। এবং এ কি করে? দেখো টিউমার ও ভাইরাস আক্রান্ত কোষকে মেরে ফেলে। টিউমার ও ভাইরাস আক্রান্ত কোষকে মেরে ফেলে। প্রদাহ পড়াইছি না? কি হবে বলো তো? লাল হবে, গরম হবে, ফুলে যাবে, ব্যথা হবে। তাহলে এই চারটা সিরিয়ালি মনে রাখবা। লাল, গরম, ফুলে যাবে, ব্যথা হবে। ক্লিয়ার? এটাই প্রদাহ হচ্ছে এটা। এবার আসি আমরা কমপ্লিমেন্ট সিস্টেম পড়াইছি না? 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি। এবার আসে ইন্টারফেরন। ইন্টারফেরন কি জিনিস? এক ধরনের প্রতিরক্ষামূলক গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন যা কি করে? দেখো কি করে। আচ্ছা দেখো ইন্টারফেরন কি কাজ করতেছে। ইন্টারফেরন এই যে আক্রান্ত কোষ থেকে খরিত হয়। কোন কোষ থেকে খরিত হয়? দেখো আক্রান্ত কোষ থেকে খরিত হয়। পড়াইছে কিনা বলো? আক্রান্ত কোষ থেকে খরিত হয়। খরিত হয়ে কি করে? আশেপাশের সুস্থ কোষে ছড়িয়ে পড়ে এবং ওইসব কোষে ঝিল্লিতে যুক্ত হয়। কেন যুক্ত হয়? যাতে ওইখানে ভাইরাস আক্রমণ করতে না পারে এবং এটা ভাইরাসের বংশবৃদ্ধিকে ব্যাহত করতেছে, রোধ করতেছে। ক্লিয়ার? জ্বর, জ্বর সম্পর্কেও পড়াইছি। জ্বর কি করে? দেখো ম্যাক্রোফেজ থেকে পাইরোজেন খরিত হয়। এটাই গুরুত্বপূর্ণ। ম্যাক্রোফেজ যখন কোনো অণুজীব শনাক্ত করে তখন ওই ম্যাক্রোফেজ থেকে কি করে বলতো? পাইরোজেন নামক পলিপেপটাইড খরিত হয়। পাইরোজেন নামক কি খরিত হয়? পলিপেপটাইড খরিত হয়। এবং এই পাইরোজেন কি করে? হাইপোথ্যালামাসের বিপাকীয় পরিবর্তন ঘটায়, তাপমাত্রা বাড়ায় দেয়। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস বুঝতে পারতেছো তো নাকি? ঠিক আছে। আচ্ছা এবার আসো তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর থেকে জাস্ট 3টা কথা মাথায় রাখতে হবে। কয়টা কথা? 3টা। দেখো এ কিন্তু টার্গেটকে আজীবন মনে রাখে, আমি যেটা গল্পের আকারে পড়াইছিলাম তোমাকে। আচ্ছা 3টা কথা দেখো। প্রথমে কি করে? জীবাণু শনাক্ত করে। যেমন করোনা ভাইরাস আমাদের বডিতে গেছে, করোনা ভাইরাসকে শনাক্ত করছে না? শনাক্ত করে ওটাকে তোমার কি করতেছে বলতো? স্মৃতিতে ধরে রাখতেছে, মেমোরি হিসেবে ধরে রাখতেছে এবং এর ফলে কি সমগ্র দেহকে রক্ষা করে। সমগ্র দেহকে রক্ষা করতেছে না? বুঝছো? তাহলে 3টা স দিয়ে মনে রাখতে পারো। শনাক্ত, স্মৃতি এবং সমগ্র দেহকে রক্ষা করে। ক্লিয়ার? এবার আসি আমরা এই জায়গাটা একটু দেখি। দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, পার্থক্য পড়বা। এটা সহজাত, এটাও সহজাত, এটা অর্জিত, এটাও জন্মগত, এটাও জন্মগত। এটা কি জন্মের পর। এটা কি জন্মের পর আসে না? এটা নন স্পেসিফিক, এটাও নন স্পেসিফিক, এটা স্পেসিফিক। এই যে খুব ভালো করে এই জায়গাগুলো করে ফেলবা। ওই কি হলো? তাহলে দেখো কি কি উপাদান আছে। সব ত্বক, লোম, সিলিয়া, কানের মোম, অশ্রু, শ্লেষ্মা, লালা, পাকস্থলীর অ্যাসিড, এনজাইম, রেশন জনতার অ্যাসিড, এক্সট্রা দুইটা কি মাইক্রোবায়োম, মলত্যাগ, মমি, যেটা আমি অলরেডি পড়াই দিছি। এখানে কি কি আছে? ফ্যাগোসাইট কোষ, প্রাকৃতিক মারণ কোষ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, প্রদাহ, জ্বর। তাইলে বাবা এক্সট্রা কি কি আছে যেটা তোমার বইয়ের ভিতরেও কিন্তু আলোচনা করে নাই? করছে, কিন্তু আজমল স্যার সুন্দর করে এক্সট্রাগুলো অ্যাড করে দিয়েছে। কারণ এই শখটা অন্য একটা রাইটারের বইয়ে আছে, আগে এই শখটা ছিল না এখানে। বুঝছো? সুন্দর করে কপি মারেছে, কিন্তু অন্য রাইটার তো এগুলো আবার ভিতরে আলোচনা করে দিচ্ছে, স্যার আবার আলোচনা করে নাই। তাহলে কি কি আছে এক্সট্রা? সাইটোকাইন, অ্যাকুট ফেজ প্রোটিন, রক্ততঞ্চন। সাইটোকাইন, অ্যাকিউট ফেজ প্রোটিন, রক্ততঞ্চন, জিনিসগুলো আমরা পড়ব।
একটু পরে পড়বো। সাইটোকাইন, একুত ফেস প্রোটিন, আর একটা কি বলতো, রক্ততঞ্চল। আর ওই সাইডে পড়াইছি না লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। আমার এই জায়গার জন্য শর্টকাট লাগবে কিনা বলো, যদি বলো আমি দিচ্ছি। আচ্ছা, এবার প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা দেখো। প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, ত্বকের 3টা লেয়ার থাকে, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। ত্বকের কয়টা লেয়ার? 3টা, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এই যে এপিডার্মিস, এটা দেখো, এটা হচ্ছে তোমার, দরকার না এগুলো লাগবে না, এই লাইনটা পড়তে হবে। ত্বকের মেলানিন রঞ্জক থাকে। কি রঞ্জক থাকে? মেলানিন রঞ্জক। তা অতিবেগুনি রশ্মি এবং ক্যান্সার থেকে দেহকে রক্ষা করে। তাহলে মেলানিন থাকা ভালো না খারাপ? ভালো। মনে করো যাদের মেলানিন বেশি তারা কালো, কিন্তু তাদের ত্বকের ক্যান্সার হবে না। তাদের কি ক্যান্সার হবে না? ত্বকের ক্যান্সার হবে না। দেখবা যাদের একটু তোমার ব্রিটিশ, এদের ত্বকের ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হওয়ার পরিমাণ অনেক বেশি, কারণ এদের মেলানিন কম, এদের মেলানিন নাই। বুঝছো? এবং দেখো তোমার এদের পিএইচ কতর মধ্যে থাকে? 3 থেকে 5। ঘামের মধ্যে লাইসোজাইম থাকে। আমাদের যে ঘামের মধ্যেও কি থাকে? লাইসোজাইম থাকে। তাহলে আমাদের অশ্রুতে লাইসোজাইম থাকে, নাসিকাতে লাইসোজাইম থাকে, লালায় লাইসোজাইম থাকে, ঘামে লাইসোজাইম থাকে। এগুলা পারবা, পড়লেই পারবা। যেমন দেখো, ওই যে অশ্রু, নাসিকা, লালা, লাইসোজাইম থাকে। সিমেনে স্পারমিন থাকে। সিমেনে কি থাকে? স্পারমিন। দুধে থাকে ল্যাক্টোপারঅক্সিডেজ। দুধে কি থাকে? ল্যাক্টোপারঅক্সিডেজ। এগুলা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। সিমেনে স্পারমিন, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। সিমেনে স্পারমিন, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। এগুলা পড়ানো হয়ে গেছে, সিরোমেন্টে পড়ানো হয়ে গেছে। এবার দেখো লাইসোজাইম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য। লাইসোজাইম কি? এক ধরনের প্রোটিনধর্মী এনজাইম। এগুলো কোথায় থাকে? লালাতে থাকে, অশ্রুতে থাকে, তারপরে তোমার ঘামের মধ্যে থাকে, নাসিকার মধ্যে থাকে। এগুলা কাকে ধ্বংস করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর লাইসোজোম কোথায় পড়ছে বলো তো? লাইসোজোম আছে কোষ ও এর গঠন, কোষীয় অঙ্গাণুর মধ্যে লাইসোজোম পড়ছে। লাইসোজোম ছিল এই যে এরকম একটা, যার মধ্যে কি ছিল বলতো? হাইড্রোলাইটিক এনজাইম ছিল। কি ছিল? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। সাইটোপ্লাজমীয় কোষীয় অঙ্গাণু, তার মানে কি একক পর্দা বিশিষ্ট এনজাইম। কি এনজাইম? হাইড্রোলাইটিক এনজাইম। এটা কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এবং এটা পরিপাকে সহায়তা করে, কোষীয় পরিপাকে সহায়তা করে। ওই যে অটোলাইসিস, অটোফ্যাগি পড়ছো না? অটোলাইসিস, অটোফ্যাগি, বা এই লাইসোজোম আমাদের ফ্যাগোসাইটোসিসেও সহায়তা করে। কোথায় সহায়তা করে? ফ্যাগোসাইটোসিসে সহায়তা করে। এগুলো পড়ানো হয়ে গেছে, পড়বা। লালা গ্রন্থিতে আমাদের লাইসোজাইম নামক এনজাইম থাকে, এবং এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে লাইসোজাইম। এসএসবি দিয়ে মনে রাখতে পারো। এসএসবি, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ব্যাসিলাস। এসএসবি, এসএসবি। তারপরে আমাদের যে পাকস্থলীর পিএইচ, এটা প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ থেকে কি খরিত হয়? এইচ সেল খরিত হয়, যার ফলে পাকস্থলীর পিএইচ কত? 1 থেকে 2। আর আমাদের ত্বকের পিএইচ কত ছিল বলো তো? 3 থেকে 5। 3 থেকে 5 ছিল। যকৃৎ থেকে খরিত হয় পিত্ত। যকৃৎ থেকে কি খরিত হয়? পিত্ত। এই পিত্তরসের পিএইচ কত? 8। পিত্তরসের পিএইচ কত? 8। দরকার নেই এগুলো, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, আমরা কিছু এমসিকিউ সলভে যাই, বুঝছো? এখন কিছু এমসিকিউ সলভে যাই। আমরা কত পর্যন্ত পড়লাম দেখো এখানে স্লাইড, এখানে কত স্লাইড পর্যন্ত পড়লাম বলো তো? 15 পর্যন্ত পড়ছি না আমরা? তাহলে অর্ধেক হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা একটু স্লাইডে যাই, অন্য স্লাইডে যাই। আগে আমরা আলিম স্যার দেখি।
তোমাদের এই পিডিএফও দিয়ে দিবানি আমি আমি এখান থেকে তোমাদের কি কি পড়া লাগবে তাও আমি বলে দিবানি, সমস্যা নেই। এই যে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করে, এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করে? গুটি বসন্তের টিকা। আর লুই পাস্তুর জলতঙ্গের টিকা টিকা আবিষ্কার করে। এই দুইটা কথা একটু মাথায় রাখবা, বুঝা গেছে? এই দুইটা কথা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তোমাকে এই জায়গা পড়ানো হয়ে গেছে না বলো? প্রথম প্রতিরক্ষাস্ত্র, দ্বিতীয় তৃতীয় পড়ানো হয়েছে? হয়ে গেছে। দেখো এই যে এখানে সেইগুলো ছিল। ত্বকের মধ্যে একটা অ্যাসিড থাকে, হাইলুরোনিক অ্যাসিড, এই কথাটা একটু মাথায় রাখবা। ত্বকে একটা অ্যাসিড থাকে, অ্যাসিডটার নাম কি? হাইলুরোনিক অ্যাসিড। এই হাইলুরোনিক অ্যাসিড আরও এক জায়গায় থাকে, বলো কোথায় থাকে? তোমাদের পড়াইছি, ভিট্রিয়াস হিউমারে থাকে। ভিট্রিয়াস হিউমারে 99% পানি, 1% কোলাজেন ও হাইলুরোনিক অ্যাসিড ছিল ভিট্রিয়াস হিউমার। চোখ পড়াইছি না? তাহলে দেখো তোমাদের এই কোরিলেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলা লাগবে না, বুঝছো? এগুলো একটু রিডিং দিবা, না হলে কারণ ওই জিনিসপত্র এখনো ডিটেইল পড়াইনি তো, না পড়ায় তোমাদের আমি বলতে পারবো না। জিনিস ডিটেইল না পড়ায়, জ্বর সম্পর্কে অলরেডি পড়াইছি, তৃতীয় প্রতিরক্ষাস্ত্র তো পড়াই নাই। বলো পেয়ার প্যাচ কোথায় থাকে? পেয়ার প্যাচ থাকে ক্ষুদ্রান্তে। আচ্ছা, এইখানে কিছু জিনিস জানতে হবে। ওকে, এই যে টি লিম্ফোসাইট থেকে একটা জিনিস খরিত হয়, সাইটোকাইন। টি লিম্ফোসাইট থেকে কি খরিত হয়? সাইটোকাইন। সাইটোকাইন আছে মেসেঞ্জার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? মেসেঞ্জার হিসেবে কাজ করে। রাসায়নিক বার্তাবাহক পদার্থ নিঃসৃত হয় যা কোনো কোষ বা পদার্থকে গতিশীল করে, বুঝছো? তাহলে এই যে একটু আগে আমরা দ্বিতীয় প্রতিরক্ষাস্ত্রের মধ্যে সাইটোকাইন পড়ে আসলাম না, এটা কোথা থেকে খরিত হচ্ছে? টি লিম্ফোসাইট থেকে খরিত হচ্ছে। কোথা থেকে খরিত হচ্ছে? টি লিম্ফোসাইট থেকে খরিত হচ্ছে। আর আমাদের ফ্যাগোসাইট কোষ থেকে দুইটা জিনিস খরিত হয়। ফ্যাগোসাইট কোষ থেকে কি কি খরিত হয় দেখো। ফ্যাগোসাইট কোষ থেকে ROIS আর RNIS, এর মানে কি? রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন ইন্টারমিডিয়েট নামক দুইটা সাইটোটক্সিন উৎপাদন করে। দুইটা কি তৈরি করে? সাইটোটক্সিন উৎপাদন করে। এই দুইটা লাইন লাগবে এখান থেকে, বুঝছো? ফ্যাগোসাইট কোষ থেকে কি কি খরিত হয়? রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট আর রিঅ্যাক্টিভ নাইট্রোজেন ইন্টারমিডিয়েট নামে দুই ধরনের সাইটোটক্সিন উৎপাদন করে। যা সাইটোটক্সিন মানে কি? কোষের বিষ। মানে কি করবে? কোষকে মেরে ফেলবে। কোষকে কি করবে? মেরে ফেলবে। আর দরকার নাই এখান থেকে আপাতত। আচ্ছা, ডেনড্রাইটিক কোষ তৈরি হয় অস্থিমজ্জা থেকে। ডেনড্রাইটিক কোষ কোথা থেকে তৈরি হয়? অস্থিমজ্জা থেকে। আচ্ছা, এবার আমরা ডিরেক্ট একটি এমসিকিউ দিতে। হ্যাঁ হ্যাঁ, সাইটো মানে কি? কোষ। টক্সিন মানে কি? বিষ, মানে কোষের বিষ, যেগুলো আছে জীবাণু দ্বারা আক্রান্ত যে কোষগুলা, ওই কোষগুলাকে মেরে ফেলে। জীবাণু মানে ভালো কোষকে মারবে না, খারাপ হয়ে যায়, ওগুলোরে মেরে ফেলবে, বুঝছো? না না, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি তোমার দেহের কোষকে মারবে? হ্যাঁ, দাঁড়াও একবারে ডিরেক্ট। এই বুঝছো? কঠিন লাগতেছে নাকি বলো তো? এবার কিছু এমসিকিউ দেখলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও তো 1 মিনিট। কিছু এমসিকিউ সলভ করে দিলে তুমি বুঝতে পারবে। দাগায় নিয়ে আসছি কোনগুলো সলভ করবো। এই যে দেখো, এই বলো গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? বলো বলো। এডওয়ার্ড জেনার। কোন অঙ্গটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত? বলো। ত্বক। গুড। দেহে স্বাভাবিক অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কে? বলো। দেহে স্বাভাবিক অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে কে? পারা উচিত। ইন্টারফেরন।
তারপরেরটা বলো, ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি? কমপ্লিমেন্ট সিস্টেম। বলছি না, কমপ্লিমেন্ট সিস্টেম কি করে? এ মূলত ব্যাকটেরিয়া ধ্বংস করে না, এর কাজ কি? জাস্ট খবর দেয়া, সারা জায়গাতে ঘুরে বেড়ায়, রক্তের মধ্যে আছে, ঘুরে জীবাণু শনাক্ত করে ম্যাক্রোফেজকে খবর দেয়। তারপরে বলো, তারপরেরটা বলো, স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা? লিম্ফোসাইট। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কে? অ্যান্টিবডি। তারপরে বলো, কোন রোগের কারণে মানুষের শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ ও টিফো লিম্ফোসাইট ধ্বংস হয়? পারবা না, কিন্তু যদি হ্যাঁ এইডস। তুমি এইডস এর ফুল মিনিং কি জানো? অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ইমিউন ডেফিসিয়েন্সি মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ এই ম্যাক্রোফেজ আর টিফো লিম্ফোসাইট ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝা গেছে? ম্যাক্রোফেজ আর টিফো লিম্ফোসাইট কি হয়? ধ্বংস হয়। বুঝা গেছে? এই জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এবার আসো 9 নম্বরটার উত্তর করো, বেশি টাইম লাগবে না, আর 5 মিনিট, জাস্ট 5 মিনিট। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ কোনটা বলো? হ্যাঁ পাগলা, 9 নম্বরটা। হ্যাঁ সিরুমেন হবে। তারপরেরটা বলো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা পালন করে কোনটা? বলো বলো দ্রুত। হ্যাঁ ফ্যাগোসাইট, গুড। কারণ লাইসোজাইম এটা প্রথম, স্পারমিন এটাও প্রথম, সিরুমেন এটাও প্রথম। বুঝছো? তারপরে ইন্টারফেরনের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা না, এইখানে আমি বলি অনমুক্ততে স্পেসিফিক হওয়ার কথা না, নন স্পেসিফিক হবে, কারণ এটা দ্বিতীয়। ইন্টারফেরন কি টি4 লিম্ফোসাইট থেকে তৈরি হয়? না, আক্রান্ত কোষ থেকে তৈরি হয়। গাঠনিকভাবে কি লিপোপ্রোটিন? না, গ্লাইকোপ্রোটিন। ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়? না, ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। তাহলে এটা আসলে ব্ল্যাঙ্ক উত্তর হয়, বুঝছো? কিন্তু তোমার বইয়ে, এই স্যারের বইয়ে দিয়া এটা, আর এক স্যারের বইয়ে জানি কোনটা দিয়া, দুই স্যারের বইয়ে ডাবল উত্তর, মানে দুইটা উত্তর দিয়া, কিন্তু আমার কাছে মনে হয় এটা ব্ল্যাঙ্ক উত্তর। বুঝছো? দুই স্যারের বইয়ে দুইটা উত্তর দিয়া, কিন্তু এটা ব্ল্যাঙ্ক হবে। বুঝছো? আমি তো কোনো লজিক খুঁজে পাইলাম না। কোনটা তৃতীয় প্রতিরক্ষা স্তর নয় বলো? হ্যাঁ ইন্টারফেরন। হ্যাঁ, কারণ ইন্টারফেরন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। স্মৃতিকোষ, অ্যান্টিবডি, লিম্ফোসাইট এগুলো সব তৃতীয় প্রতিরক্ষা স্তর। পেয়ার প্যাচ কোথায় থাকে বলো? অন্ত্রে প্রাচীরে থাকে। তারপরে বলো, টি লিম্ফোসাইটের কাজ কি? না না, টি লিম্ফোসাইটের কাজ কি? ভালো করে বলো, ভালো করে বলো। হ্যাঁ সাইটোকাইন নিঃসরণ। হ্যাঁ সাইটোকাইন নিঃসরণ মাত্রই পড়ালাম না। আচ্ছা, ত্বকের সংক্রমণ নয় কোনটি? দাঁত, এটা ত্বকে হয়। আসিল, ত্বকে হয়। কোষ্ঠরোগ, কোষ্ঠরোগ মানে সোরিয়াসিস, নাম শুনছো? স্ক্যাবিস, সোরিয়াসিস, নাম শোনো নয়, এটা এটাও ত্বকের রোগ। বা আর্থ্রাইটিস কি ত্বকে হয়? আমার তাই বলো। আর্থ্রাইটিস মানে কোথায় হয়? আমাদের হাড্ডিতে হয়, জয়েন্টে জয়েন্টে যে ব্যথা। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই একটা আনকমন প্রশ্ন, তাহলে রিভিশনের সময় এই টাইপের এরকম স্টার দিয়ে রাখতে হয় যে এটা আমার আনকমন প্রশ্ন, তাহলে এটা আমি রিভিশন দিব। আচ্ছা এরপরে বলো তো 16 নম্বরটা বলো, কোনটি মুখ বিবরে ব্যাকটেরিয়া ধ্বংস করে? লাইসোজাইম, গুড। তারপরে 20 নম্বরটা বলো। হাইলুরোনিক অ্যাসিড। হ্যাঁ হাইলুরোনিক অ্যাসিড না, ত্বক বলছে না, হাইলুরোনিক অ্যাসিড। তারপরে বলো 21 নম্বরটা বলো। 21 নম্বরটা বলো, লালায় বিদ্যমান কোন পদার্থ ব্যাকটেরিয়া ধ্বংস করে? লাইসোজাইম। তারপরে 22 নম্বরটা বলো, সাইটোকাইন টি লিম্ফোসাইট, গুড। তারপরে বলো কোষ বিষ, ROI আর NI মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন আইডেন্টিফিকেশন, ফ্যাগোসাইট কোষ। ইন্টারমিডিয়েট, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন ইন্টারমিডিয়েট, ফ্যাগোসাইট কোষ। অস্থিমজ্জা থেকে। ডেন্ড্রাইট কোষ কোথা থেকে তৈরি হয়? অস্থিমজ্জা থেকে। তারপরে বলো, আচ্ছা ব্যাকটেরিয়া ধ্বংসকারী কোষ ম্যাক্রোফেজ আবিষ্কার করে কি? মনে নাই আমার। এটা 25 কি হবে তারাও তো দেখি। আরো কই গেল এই উত্তর নাই কেন? দাঁড়াও, কি হলো?
এরকম কাটে গেল কেন? তাইলে ওটা বাদ, আমরা আমরা অন্য আর একটা স্লাইডে যাবো। একটাই তো প্রশ্ন ছিল নাকি? ফিজিক্স না জুওলজি? জুওলজি আলিম স্যারটা দেখলাম না, এবার একটু মাজেদা ম্যাডামটা দেখি। আর 5 মিনিট লাগবে, মাজেদা ম্যাডামের অনুশীলনীগুলো দেখাই দিই। বুঝতে পারতেছো? কঠিন লাগতেছে? ঘুম আসতেছে? আরে ঘুম তো একটু কষ্ট করতে হবে, কই গেল? এই দেখো এগুলা পড়াইছি, একটু দেখবা এখান থেকে কি লাগবে, আমি সেই জায়গাটা দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে আমি নতুন বই কিনে দাগাতে হবে, অলস মানুষ তো, এই নতুন বই কিনে দাগাতে ভালো লাগে না। আচ্ছা হ্যাঁ, এটা 24-এর এডিশনের বই, লেটেস্ট এডিশনেরই বই, ওই টেলিগ্রাম থেকে নামাইছি, বুঝছো? কিন্তু আমার উচিত নিজে একটু বই, আমার কাছে আছে কিন্তু দাগানোর সময় পাচ্ছি না তো। দেখো যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কুফফার কোষ, পারবা না? কাফফার কোষ। তারপরে হিস্টিওসাইট বলা হয় কার কার ক্ষেত্রে পড়বা। অ্যালভিওলার আছে ফুসফুসের, অস্থির অস্টিওলার, এগুলো সব পড়াইছি, একটু দেখলেই পারবা, ওই জায়গাটা একটু দেখবা, বুঝছো? এইখানে একটা জিনিস এক্সট্রা আছে, আমরা লিম্ফয়েড অঙ্গ পড়ছিলাম না, ওই যে প্লিহা, থাইমাস, তাই তো, তারপর অস্থিমজ্জা, লসিকা নালী, লসিকা গ্রন্থি, পেয়ার প্যাস, অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, তবে এখানে প্রাইমারি সেকেন্ডারি আলাদা করে ভাগ করা। তাহলে তুমি প্রাইমারিটা পড়বা, এটা হচ্ছে সেন্ট্রাল বা জেনারেটিভ। উদাহরণ কি, থাইমাস, অস্থিমজ্জা, লসিকা, লসিকা বাহু, তুমি এক সাইড পড়ো। প্রাইমারি কোনটা? থাইমাস, অস্থিমজ্জা, লসিকা, লসিকা বাহু। তাহলে সেকেন্ডারি পড়ার দরকার আছে? থাইমাস, অস্থিমজ্জা, লসিকা, লসিকা বাহু, এটা হচ্ছে প্রাইমারি। থাইমাস, অস্থিমজ্জা, লসিকা, লসিকা বাহু। আচ্ছা আমরা ডিরেক্ট চলে যাই সে, বুঝছো? আমরা ডিরেক্ট চলে যাই সে, বুঝছো? আচ্ছা এইখান থেকে যাই। আরে বাবারে, ওই যে পেজ নাম্বারে কেন যাব আমি? আচ্ছা লিখ, এই দেখো দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গায় মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, দেখো। এই যে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন, মৌখিক পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহায়ক। দেখো একসাথে অনেক এমসিকিউ দিয়া, 20টা না রে বাবা, অনেক এমসিকিউ দিয়া। কতগুলো দিয়া দেখো তো, কতগুলো দিয়া? 84টা দিয়া, 84টা দিয়া না? এগুলা অধ্যায় শেষ করার পরে এগুলা একটু পড়বা, বুঝা গেছে? অধ্যায় শেষ করার পরে এগুলা পড়বা, যে শুধু যে এই চ্যাপ্টারের জন্য তা না, এরকম সবগুলা চ্যাপ্টারেরই আছে, বুঝছো? মেডিকেলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বুঝছো? বলে দেয়, তাও পোলাপান সলভ করে না কেন জানি না। গুটি বসন্তের টিকা আবিষ্কার করে কে? এডওয়ার্ড জেনার। অ্যান্টিজেন 9 কোনটা? যদিও পড়ায় না, এটার উত্তর হবে লিপিড। মনে রাখবা, পলিস্যাকারাইড, প্রোটিন, পলিস্যাকারাইড আর প্রোটিন জাতীয় এগুলো আছে অ্যান্টিজেন হয়। পলিস্যাকারাইড, প্রোটিন সব প দিয়ে। লিপিডের মধ্যে কি কিছু আছে? প নাই, তাহলে এটা হবে না, বুঝছো? পলিস্যাকারাইড, প্রোটিন। জীবাণু ভক্ষণ করে প্রতিরক্ষা অংশ নাই কে বলো তো? বলো 3 নাম্বারটা বলো। হ্যাঁ 3 নাম্বারটা বলো, দ্রুত বলো। 3 নাম্বার নিউট্রোফিল, গুড। তারপরে 4 নাম্বারটা বলো, সর্বপ্রথম এটা পারার দরকার নাই, দরকার নাই। 5 নাম্বারটা বলো, 5 নাম্বার, 5 নাম্বার বলো। হ্যাঁ জীবাণু ভক্ষণ করে প্রতিরক্ষায় অংশ নেয় না কোনটি? ও নেয় না কোনটি? তাইলে তোমার নিউট্রোফিল তো করেই,
লাইসোজোমও করে। লিম্ফোসাইট এটা বেসোফিল উত্তর হওয়ার কথা, বুঝছো? এটা উত্তর হবে বেসোফিল, বুঝছো? এটার উত্তর হবে কি? বেসোফিল। লাইসোজোম করে তো না, লাইসোজোম আর লাইসোজাইম এক কথা না। লাইসোজোম কি ওই যে ওই কোষীয় অঙ্গাণু, হাইড্রোলাইটিক এনজাইম থাকে, ফ্যাগোসাইটোসিসে সহায়তা করে, এটা আলাদা কথা। হ্যাঁ, এরপরে বলো 5 নাম্বারটা বলো, 5 নাম্বারটা বলো। প্রদাহ তো প্রথমটার মধ্যে না, ইন্টারফেরনও হয় না, জ্বরও হয় না। এখানে উত্তর দিয়ে মানে রক্তচঞ্চল দিয়া, রক্তচঞ্চল তো দ্বিতীয়টার মধ্যে ছিল। হ্যাঁ, কিন্তু এই যে ঝামেলার প্রশ্ন দেখছো, রক্তচঞ্চল দেখাবা। কারণ তুমি দেখো প্রদাহ, ইন্টারফেরন, জ্বর, এটার মধ্যে তুমি প্রথমের মধ্যে ফেলাতে পারবা? পারবা না। এটাকে তুমি রক্তচঞ্চল নিয়ে দেখাইতে হবে যদি আসে। তারপরে মানবদেহ প্রতিরক্ষা স্তর কয়টা? 3টা। তারপরে বলো পাইরোজেন কি জাতীয় পদার্থ? 11 নম্বরটা বলো। হ্যাঁ, 11 নম্বরটা বলো। আর 5 মিনিট, বেশি না, 5 মিনিট ছেড়ে দিব। হ্যাঁ, প্রোটিন। তারপরে বলো কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? আচ্ছা, 13 বলা লাগবে না, 13 তো তোমরা পারবা, অলরেডি 3 বার পাইছো। আর বাকিগুলো পড়াইনি দেখে আমি বলতেছি না। বমি কোন ধরনের অনাক্রম্যতা বলো? বমি বংশগতীয়, যান্ত্রিক, রস সংশ্লিষ্ট, কোষ ভিত্তিক? যান্ত্রিক। বমিটা কি? যান্ত্রিক। তারপরে এবার 19 নাম্বারটা বলো, 19 নাম্বারটা বলো। বলো ত্বক। 20 নাম্বারটা বলো। ত্বক, রক্ত। ত্বক আর 3 নাম্বারটা তো হবে না, অ্যান্টিবডি তো তৃতীয়। এবার 21 নাম্বারটা বলো। 21 বলো, 21 বলো। সিরোমেন। হ্যাঁ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি? 22 নাম্বারটা বলো। স্পারমিন, সিমেনে স্পারমিন তো প্রথম প্রতিরক্ষা স্তর। সিমেনে স্পারমিন, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। এটা কি হবে বলো? হাই নিউট্রোফিল। ফ্যাগোসাইট কোষ না নিউট্রোফিল? মনোসাইট, নিউট্রোফিল, ফ্যাগোসাইট কোষ না। আর লাইসোজাইম, স্পারমিন, সিরোমেন এগুলো প্রথম প্রতিরক্ষা স্তর। এবার 23 নম্বরটা বলো। ইন্টারফেরন। এই যে এটা ঝামেলা, এটা ব্ল্যাঙ্ক উত্তর, বুঝছো? এটা ব্ল্যাঙ্ক। এখানে আবার 4 উত্তর দিচ্ছে, আর ওখানে দিছিল 1 উত্তর, বুঝছো? ঝামেলা। 25 নাম্বারটা বলো। হ্যাঁ, 26 বলো। তারপরে 27 বলো। ফ্যাগোসাইট। গুড। দেখো একই জিনিস বারবার, একই টপিক বারবার। এবার দেখো মেডিকেলের গুলাতে যাই আমরা। আচ্ছা, 41 বলো। ম্যাক্রোফেজের কাজ 9 কোনটি? ম্যাক্রোফেজের কাজ 9 কোনটি বলো? এটা মেডিকেল 22-23-এর। অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিবডি কি তৈরি করবে না? কোষ বীজ তৈরি করে, ওই যে পড়লা না। আর হ্যাঁ, ছিল না ওই দুইটা? হ্যাঁ, রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট, মানে ROIS আর RNIS, এগুলাই তো কোষ বীজ, বুঝতে পারছো? এবার বলো অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা? অন্ত্রের অন্ত্রের মধ্যে কি সিলিয়া থাকে? অন্ত্রের মধ্যে কি ত্বক থাকবে? অন্ত্রের মধ্যে কি ফ্যাগোসাইট থাকবে? তাহলে ঘ তো হয় না, ক নাম্বারটাই হয়। কারণ পাকস্থলীর এই অ্যাসিড এটাও অন্ত্রের মধ্যে আছে, মাইক্রোবায়োম এটাও অন্ত্রের মধ্যে আছে না? আর মলত্যাগ এটাও তো অন্ত্রের মধ্যেই, বুঝা গেছে? আচ্ছা, এরপরে এটা বলো, 47 নাম্বারটা বলো, পড়াইছি। হ্যাঁ, মনোসাইট। 48 বলো।
বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। তারপরে 50 নাম্বারটা বলো। ইন্টারফেরন, গুড। কি হবে? ইন্টারফেরন হবে। তারপরে এটা বলো, 53 নাম্বারটা বলো। কমপ্লিমেন্ট সিস্টেম, ঠিক আছে। তারপরে তোমরা আমাকে বলো 55 নাম্বারটা বলো। কোনটি স্মৃতিকোষ? লিম্ফোসাইট। 56 নাম্বারটা বলো, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? বি লিম্ফোসাইট। তারপরে আমাকে বলো নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? ইন্টারফেরন। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটি বলতে পারবা? অনুজীবের অধ্যায় পড়ছো দেখে এটা আমি দেখাই রাখছি। মসকিউরিক্স, মসকিউরিক্স। বানান দেখো কোনটা হবে, মসকিউরিক্স। কোনটা হবে? 2 নাম্বারটা হওয়ার কথা মনে হয়, মসকিউরিক্স। 2 নাম্বারটা না? আচ্ছা 62 বলো, 62, 62 বলো। ভাইরাসের আক্রমণে শরীরের ভিতর কোনটা তৈরি হবে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে কি ক্ষরিত হয়? ইন্টারফেরন। উত্তর কি হবে? ইন্টারফেরন। বুঝছো? পড়াইছি কিন্তু, বুঝছো? তুমি কেন পারো নাই? কারণ তুমি এই জিনিসগুলো আরো সলভ করতে করতে তোমার মাথায় ঢুকবে। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটা? ত্বক। ওকে, ডান ডান ডান।